নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেল বেটার হেলথ উইথ সুপর্ণাতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো পিরিয়ডসের কতদিন পর সহবাস করলে সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। প্রতি মাসে মেয়েদের সাদাস্রাব বা হোয়াইট ডিসচার্জের 4 প্রকার অবস্থা দেখা যায়। প্রথম প্রকার অবস্থায় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। তারপরে 2 ধরনের অবস্থায় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা একটু একটু করে বাড়তে থাকে। চতুর্থ অবস্থায় সহবাস করলে সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। চলুন দেখে নেই এই 4 ধরনের সাদাস্রাবের অবস্থান কেমন দেখতে হয়, তাহলে আপনি খুব সহজেই চিনে ফেলতে পারবেন। প্রথম অবস্থাটি হচ্ছে মাসিকের ঠিক পরে, যখন সাদাস্রাব হয় না বললেই চলে। সেই সময় মাসিকের রাস্তাটি খুবই শুকনো থাকে এবং সেই সময় যদি সহবাস করা যায় তাহলে সন্তান ধারণের ক্ষমতা খুবই ক্ষীণ থাকে। দ্বিতীয় অবস্থায় পিরিয়ডের রাস্তা বা ভেজাইনা হালকা হালকা ভেজা থাকে, যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এই সময় সহবাস করলে সন্তান ধারণের ক্ষমতা অল্প চান্স থাকে। প্রথমেই 2 অবস্থা সবার মধ্যে দেখা যায় না, বিশেষ করে যাদের মেনস্ট্রুয়াল সাইকেল ছোট বা ইরেগুলারিটিস আছে তাদের মধ্যে মাসিকের সময় এটা হয়ে যেতে পারে। তৃতীয় এবং চতুর্থ অবস্থা সবার মধ্যেই দেখা যায়। তৃতীয় অবস্থায় ঘন সাদাস্রাব হয়, যেটা আঙ্গুলের সাথে একদম লেগে থাকে এবং সেই সময় সন্তান ধারণের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে, প্রায় 15% চান্স থাকে। চতুর্থ অবস্থায় সাদাস্রাবটি স্বচ্ছ, পিচ্ছিল এবং পাতলা হয় এবং এটি 2টো আঙ্গুলের সাহায্যে টেনে বড় করা যায় এবং এই সময় সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, প্রায় 13% বেশি থাকে। এই চতুর্থ অবস্থার পর সাদাস্রাবটি হয় ঘন হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। এবার বলি তাহলে আমাদেরকে কি করতে হবে। যখন তৃতীয় অবস্থা শুরু হবে সেই দিন থেকে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং চতুর্থ অবস্থায় প্রায় 3 দিন পর পর্যন্ত আমাদেরকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ চতুর্থ অবস্থায় সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আরেকটি পদ্ধতি বা উপায় হলো শরীরের তাপমাত্রা বৃদ্ধি। মাসিকের সময় আমাদের শরীরের তাপমাত্রা কম থাকে, কিন্তু ওভারি থেকে যখন ওভাম রিলিজ হয় বা আমাদের ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু বের হয় তখন আমাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে। তাই আমাদেরকে একটা রুল ফলো করতে হবে যে আমাদের মাসিক হওয়ার বা পিরিয়ড হওয়ার প্রথম 6 দিন কিন্তু টেম্পারেচার কম থাকবে, তারপরে 3 দিন টেম্পারেচার বেশি থাকবে। কিন্তু মাঝে যদি এরকম হয় যে একদিন বেশি একদিন কম, তাহলে সেটা কিন্তু অন্য কোনো কারণে হতে পারে। সেই যে 3 দিন, প্রথম 6 দিন টেম্পারেচার কম থাকলো, তারপরে 3 দিন টেম্পারেচার বেশি, সেই 3 দিন হচ্ছে ফার্টাইল উইন্ডো পিরিয়ড। সেই টাইমে সহবাস করলে সন্তান ধারণের ক্ষমতা বা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই টেম্পারেচারটা আমরা কিন্তু এতটা ভালোভাবে চেক করতে পারি না, কারণ টেম্পারেচারটা খুবই কম পরিমাণে বাড়ে। তো আমাদেরকে সেই ক্ষেত্রে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে হবে এবং সেটা বগলের তলায় দিয়ে চেক করলে হবে না, মুখে থার্মোমিটারটা মুখে ঢুকিয়ে চেক করতে হবে। চলুন জেনে নিই এবার আরেকটি পদ্ধতি, কিন্তু সেটা জানার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। কেন মাসের একটা সময়ে সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। একজন নারীর 2টো ওভারি থাকে এবং 2টো ওভারি থেকে প্রত্যেক মাসে ওভাম রিলিজ হয় বা ডিম্বাণু বের হয় এবং সেই ডিম্বাণুটি কি করে, ডিম্বনালীতে চলে আসে। এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হলো এবং ডিম্বনালীতে আসলো, তার মানে সেই গর্ভধারণে সক্ষম। এবার কি হয়, সেই ডিম্বনালীতে বা ফ্যালোপিয়ান টিউবে যদি আগে থেকেই এসেই শুক্রাণু বসে থাকে বা ছেলেদের স্পাম যদি বসে থাকে, সেক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণু, স্পাম এবং ওভামের মিলন হচ্ছে, মিলিত হওয়ার ফলে সে সন্তান ধারণে সক্ষম হচ্ছে। এবার যদি ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে যদি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত না হয়, তাহলে ডিম্বাণুটা বা ওভামটা একা একাই জরায়ুতে চলে আসছে এবং সেখানে কিছুদিন পর সেটা পচে গিয়ে রক্তপাতের মাধ্যমে বেরিয়ে আসছে, যেটাকে আমরা ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড হিসেবে জানি। এবার বলি, নারীর শরীরে শুক্রাণু বা ছেলেদের স্পাম 3 দিন বাঁচে, কিন্তু ডিম্বাণু বা ওভাম 24 ঘন্টা বাঁচে। এই যে ডিম্বাণু 24 ঘন্টা সময়সীমা, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ এই সময়ই হচ্ছে সন্তান ধারণের সম্ভাবনা বা ক্ষমতা
সবচেয়ে বেশি থাকে। যেহেতু পুরুষের শুক্রাণু বা স্পাম 3 দিন বাঁচে, তাই আগে থেকে নারীর শরীরে এসে যদি বসে থাকে পুরুষের শুক্রাণু বা স্পামটি, তাহলে ডিম্বাণু বের হওয়ার সঙ্গে সঙ্গেই মিলিত হওয়ার সম্ভাবনা থাকছে। তাই ডিম্বাণু বের হওয়ার আগেই যদি সহবাস করা যায়, সেক্ষেত্রে কিন্তু সন্তান ধারণের সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। যদি 26 থেকে 32 দিনের মধ্যে আপনার পিরিয়ডস হয়, তাহলে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিতে মেন যে রুলসটি ফলো করতে হবে তা হলো মাসিক হওয়ার বা পিরিয়ডস হওয়ার 8 নম্বর দিন থেকে 19 নম্বর দিন পর্যন্ত হলো ফার্টাইল উইন্ডো পিরিয়ড, যে সময় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে এই পদ্ধতি অবলম্বন করার সাথে সাথে যদি আগের পদ্ধতিগুলো পাশাপাশি অবলম্বন করা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। এরপরের পদ্ধতি হলো ক্যালেন্ডার মেথড, যার নাম আপনারা অনেকেই শুনেছেন। এটি খুব সময় সাপেক্ষ এবং খুব ধৈর্য নিয়ে করতে হয়। বেসিক্যালি ক্যালেন্ডার মেথডটি হলো ক্যালেন্ডারে পিরিয়ডের টাইমগুলোকে মেনশন করে তার থেকে ফার্টাইল উইন্ডো পিরিয়ডটা বের করে নেওয়া হয়। ধরুন আপনার মাসিক হচ্ছে মাসের 1 তারিখে এবং পরের মাসে গিয়ে সেটা হচ্ছে 2 তারিখে, তাহলে আপনার পিরিয়ডের সাইকেলটা হচ্ছে 31 দিনের। আমি একটা জাস্ট হিসাব করে এক্সাম্পল দিয়ে বলছি। 1 তারিখ থেকে পরের মাসে 2 তারিখে মাঝখানে 31 দিন হচ্ছে আপনার পিরিয়ডের সাইকেল। এবার এইভাবে আমাদেরকে 6 মাস খাতায় লিখে রাখতে হবে বা ক্যালেন্ডারে লিখে রাখতে হবে। এরপরে কী করতে হবে, 6 মাস পরে সবচেয়ে শর্টেস্ট সাইকেলটাকে আমাদেরকে লিখতে হবে এবং সবচেয়ে লংগেস্ট সাইকেলটাকে লিখতে হবে। ধরুন আপনার সবচেয়ে শর্টেস্ট হলো 25 দিন এবং সবচেয়ে লংগেস্ট হলো 31 দিন। এবার এই যে সবচেয়ে শর্টেস্ট সাইকেল যে 25 দিন হলো, তার থেকে আমাদেরকে 18 মাইনাস করতে হবে। যদি আমি 25 থেকে 18 মাইনাস করি, তাহলে কত হলো? 7। সেটা হলো আপনার ফার্টাইল পিরিয়ডের শুরুর দিন। আর এরপর আমরা সবচেয়ে লংগেস্ট যে পিরিয়ড 31, তার থেকে আমাদেরকে বাদ দিতে হবে 11। সেই 11 বাদ দিলে কত হচ্ছে? 20 দিন। সেই 20তম দিনটা হলো ফার্টাইল পিরিয়ডের শেষতম দিন। তাহলে শুরু হচ্ছে 7 মাসিকের বা পিরিয়ডের 7 নম্বর দিন থেকে, শেষ হচ্ছে 20 নম্বর দিন থেকে। এই যে 7 থেকে 20 এই সময়টা হলো ফার্টাইল উইন্ডো পিরিয়ড। এই টাইমটাতে আমাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই এই টাইমে যদি আমরা সহবাস করি বা সহবাস করলে কিন্তু সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে অনেকে ভুল করেন, অনেকে মাসিক যেদিন শুরু হয় সেই দিনটাকে ধরেন না, মাসিক যেদিন শেষ হয় সেই দিনটাকে ধরেন, যার জন্য এই ক্যালেন্ডার মেথডটা অনেক সময় ঠিকঠাক হয় না। কিন্তু আশা করি এই ভিডিওতে আমি যেভাবে বললাম ক্যালেন্ডার মেথডটা, সেভাবে যদি আপনারা মেনটেন করেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই পদ্ধতিগুলো ছাড়াও আরও অনেক সিমটম আছে, যা দেখে আমরা বুঝতে পারি যে এখন আমাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার টাইম চলে এসছে। যেরকম তলপেটে ব্যথা বা ব্রেস্টে পেইন, স্তনে ব্যথা, এই সমস্ত সিমটম দেখেও কিন্তু আমরা বুঝতে পারি। তবে এতটা নির্ভরযোগ্য নয়, কারণ এক একটা মানুষের শরীরের সিস্টেম আলাদা, সেক্ষেত্রে এক একটা মানুষের ডিম্বাণু বের হওয়ার সময়টাও আলাদা। তাই কতটা নির্ভরযোগ্য হবে সেটা বলা খুব মুশকিল। তবে নিজের শরীরের যে লক্ষণগুলো, তাপমাত্রা বৃদ্ধি বা সাদাস্রাব, এই জিনিসগুলোকে যদি আমরা ফলো করতে পারি, এই পদ্ধতিগুলোকে যদি আমরা অবলম্বন করতে পারি, তবে কিন্তু এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো, যে সময়টাতে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মনে রাখবেন, যতগুলো পদ্ধতি বললাম সেই পদ্ধতিগুলো কোনোটাই কিন্তু এতটাও নির্ভরযোগ্য নয় যে যার উপর বেস করে খুব বলতে পারবে যে এই সময়ই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হতে পারে। তবে হ্যাঁ, এই পদ্ধতিগুলো অনুসরণ করে বা সমন্বয় করে অনুসরণ করলে সন্তান ধারণের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। মনে রাখবেন, নিয়মিত সহবাস করলে, মানে 1-2 দিন পর সহবাস করলে 1 বছরে 80 জন দম্পতি সফল হওয়ার চান্স রয়েছে। 1 বছরের বেশি এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও যদি সন্তান ধারণ না হয়, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে মাসিকে কতদিন পর কী পদ্ধতি অবলম্বন করলে সন্তান ধারণের চান্স অনেকটাই বেশি থাকে। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোনো কোয়ারি থাকলে আমি যথাসম্ভবভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।